এবার আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা এবং এর ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করব। আগে আমরা মেন্ডেলের প্রথম সূত্র এবং প্রথম সূত্রের বিভিন্ন ব্যতিক্রমগুলো জেনেছি। এবার আমরা আলোচনা করব মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে কিন্তু বলা হচ্ছে দ্বিলক্ষণ সংকরায়নের সূত্র বা ডাইহাইব্রিড ক্রসের সূত্র। দ্বিলক্ষণ সংকরায়নের সূত্র বা ডাইহাইব্রিড ক্রসের সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রকে কিন্তু বলা হচ্ছিল মনোহাইব্রিড ক্রসের সূত্র। প্রথম সূত্র হচ্ছে মনোহাইব্রিড ক্রসের সূত্র এবং দ্বিতীয় সূত্রটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রসের সূত্র। এরকম নাম কেন দেওয়া হলো? কারণ আমরা মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আমরা একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে ক্রস করেছিলাম। একটা মটরশুটির গাছ লম্বা ছিল আর একটা মটরশুটির গাছ ছিল খাটো। দুইটা বিপরীত বৈশিষ্ট্য বা একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, এরকম একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে ক্রস করেছিলাম। এই জন্য নাম হচ্ছে মনোহাইব্রিড ক্রস। মনো মানে এক, আমরা একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে ক্রস করেছিলাম বলে মেন্ডেলের প্রথম সূত্র বা এর ব্যতিক্রমগুলোকে বলা হয় মনোহাইব্রিড ক্রসের সূত্র। এখন মেন্ডেলের দ্বিতীয় সূত্রতে আমরা যাচ্ছি। দ্বিতীয় সূত্রতে আমরা যেটা করব, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে ক্রস করব। দুটা জীবের মধ্যেই ক্রস করব, কিন্তু এই জীবগুলোর মধ্যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য থাকবে। হয়তো একটা জীব বা একটা মটরশুটির গাছ হবে 20টা গোল এবং 20টা হচ্ছে হলুদ, আর একটা মটরশুটির গাছ যেই মটরশুটির গাছটার মধ্যে হচ্ছে 20টা কুঞ্চিত এবং 20টা সবুজ। এরকম আমরা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করব। এই জন্য মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে বলা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। এখনও যদি না বুঝে থাকো, আমি যখন ক্যালকুলেশন করব তখন আরও একটু ভালো করে তোমরা ক্লিয়ার হতে পারবে। মনে রেখো, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করা হবে, মোটামুটি 4টা জিন নিয়ে কাজ করা হবে, দুই জোড়া জিন নিয়ে কাজ করা হবে বা 4টা জিন নিয়ে কাজ করা হবে মেন্ডেলের দ্বিতীয় সূত্রতে। আর প্রথম সূত্রতে আমরা দুইটা জিন বা এক জোড়া জিন নিয়ে কাজ করেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র নিয়ে বিস্তারিত আলোচনাতে চলে যাই। দেখো, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আরেকটা নাম হলো স্বাধীনভাবে মিলনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এবং দ্বিতীয় সূত্রটা এখানে লেখা আছে। এগুলোর ব্যাখ্যা আমরা আরেকটু পরে জানবো। আমরা সূত্রের আলোচনাটা শুরু করতে পারি। আমরা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো মটরশুটির গাছের মধ্যে ক্রস করব। লক্ষ্য করো, ধরে নেই বড় হাতের আর নামের যদি জিনটা থাকে তাহলে মটরশুটিগুলো হবে গোল। মটরশুটি হবে এরকম সুন্দর গোল। বড় হাতের আর নামের যদি জিন থাকে কোনো মটরশুটির গাছের মধ্যে, সেক্ষেত্রে মটরশুটিগুলো হবে একদম সুন্দর গোল, মসৃণ গোল। এদিকে ছোট হাতের আর নামের যদি জিনটা থাকে তাহলে মটরশুটিগুলো হবে কুঞ্চিত। মানে মটরশুটিটা এরকম গোল হবে কিন্তু একটু কোকড়ানো কোকড়ানো, মসৃণ গোল নাই, দেখে একটু এবড়ো থেবড়ো গোল। এরকম হলে সেটাকে আমরা বলছি কিন্তু কুঞ্চিত, কুঞ্চিত গোল। এবং বড় হাতের ওয়াই নামের যদি জিনটা থাকে তাহলে মটরশুটিগুলো হবে হলুদ রঙের। এবং ছোট হাতের ওয়াই নামের যদি জিন থাকে তাহলে মটরশুটিগুলো হবে সবুজ রঙের। এই তো, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম। বড় হাতের আর জিনটা মটরশুটিকে গোল বানানোর জন্য দায়ী, ছোট হাতের আর জিনটা মটরশুটিটাকে কুঞ্চিত বানানোর জন্য দায়ী। বড় হাতের ওয়াই জিনটা মটরশুটিকে হলুদ বানানোর জন্য দায়ী এবং ছোট হাতের ওয়াই জিন মটরশুটিকে সবুজ বানানোর জন্য দায়ী। আশা করি তোমরা বুঝতে পারছো, বড় হাতের অক্ষরে লেখা জিনগুলো হচ্ছে প্রকট এবং ছোট হাতের অক্ষরে লেখা জিনগুলো হচ্ছে প্রচ্ছন্ন। আমরা ধরে নিয়েছি, উল্টাপাল্টা করে ধরে নেওয়া যেত। তাহলে আমরা মনে রাখবো এটা হচ্ছে প্রকট আর এটা হচ্ছে প্রকট। গোল হওয়া এবং হলুদ হওয়া, মটরশুটিটা সুন্দর গোল হওয়া এবং মটরশুটিটা সুন্দর হলুদ হওয়া হচ্ছে প্রকট, এবং মটরশুটিটা যদি কুঞ্চিত হয় এটা হচ্ছে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এবং মটরশুটিটা সবুজ হওয়াটাও হচ্ছে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, এই তো, এগুলো আমরা ধরে নিলাম। উল্টাপাল্টা অক্ষরে ধরে নেওয়া যেত, হয়তো ছোট হাতের আর দ্বারাই গোল বোঝানো যেত, সেক্ষেত্রে সেটাই প্রকট হয়ে যেত। আমরা একটু এভাবে ধরে নিলাম। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বড় হাতের অক্ষরগুলো প্রকটের জন্য ধরে নিই, এটা ধরে নেওয়া ব্যাপার। এবার আমরা দুটা মটরশুটি গাছের মধ্যে ক্রস করাবো। দুটাই হচ্ছে হোমোজাইগাস গাছ, অর্থাৎ বিশুদ্ধ বৈশিষ্ট্যের গাছ, তাদের মধ্যে কোনো ভেজাল নাই। এরকম দুইটা মটরশুটি গাছের মধ্যে আমরা ক্রস করব। তাহলে আমরা কাদের মধ্যে ক্রস করব একটু লক্ষ্য করি। আমরা ক্রস করব একটা গোল হলুদ, বিশুদ্ধ কথাটাও লিখি, বিশুদ্ধ গোল হলুদ মটরশুটি বিশিষ্ট একটা গাছের সাথে আমরা ক্রস করব বিশুদ্ধ কুঞ্চিত সবুজ
মটরশুঁটি বিশিষ্ট একটা গাছের, বিশুদ্ধ গোল হলুদ মটরশুঁটি বিশিষ্ট একটা গাছের সাথে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ মটরশুঁটি বিশিষ্ট একটা গাছের আমরা ক্রস করব। ধরে নিই এটা হচ্ছে পুংলিঙ্গের গাছ আর এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের গাছ। ওকে, তাহলে যাদের মধ্যে আমরা ক্রস করলাম এরা কিন্তু হচ্ছে প্যারেন্টস, প্রথম প্যারেন্টস, অর্থাৎ এদেরকে আমরা কিন্তু বলবো হচ্ছে P1, এটা হচ্ছে P1। দুইটা গাছের ফিনোটাইপ লেখা আছে, এদের যদি জিনোটাইপটা আমি লিখি তাহলে কেমন হবে, এদের জিনোটাইপটা কেমন? আমরা জানি বিশুদ্ধ গোল হবার জন্য বড় হাতের আর লাগবে, দুইটা বড় হাতের আর দেই গোল বানানোর জন্য, এবং হলুদ হবার জন্য কে দেয় বলো, বড় হাতের ওয়াই, যেহেতু বিশুদ্ধ হলুদ তাই দুইটা বড় হাতের ওয়াই আমি দিয়ে দিই। তোমরা দ্বিতীয় সূত্র বুঝতে কখনো যদি সমস্যায় পড়ো তাহলে অবশ্যই প্রথম সূত্র এবং এর ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যে ক্লাসটা, ওটা আরেকবার দেখবে, কারণ প্রথম সূত্রটা ক্লিয়ার না থাকলে দ্বিতীয় সূত্রতে বিভিন্ন কনসেপ্ট বুঝতে একটু অসুবিধা হবে। ওকে, এবার দেখো এর সঙ্গে আমি কাকে ক্রস করাচ্ছি, একে ক্রস করব আমরা বিশুদ্ধ কুঞ্চিত সবুজ, এর জিনোটাইপটা কেমন হবে? বিশুদ্ধ কুঞ্চিত হবার জন্য কে দায়ী? কুঞ্চিত হবার জন্য ছোট হাতের আর দায়ী, বিশুদ্ধ কুঞ্চিত যেহেতু দুটো ছোট হাতের আর থাকবে। এবং সবুজ, বিশুদ্ধ সবুজ হবার জন্য কোন জিনটা দায়ী? আমরা জানি ছোট হাতের ওয়াই হচ্ছে সবুজ হবার জন্য দায়ী, যেহেতু বিশুদ্ধ সবুজ তাই দুইটা ছোট হাতের ওয়াই। তাহলে দেখো আমি প্যারেন্টাল জেনারেশন 1 বা P1 এর জেনোটাইপ এবং ফিনোটাইপগুলো লিখে ফেললাম। একটা আমরা বিশুদ্ধ গোল হলুদ মটরশুঁটির গাছের সাথে আরেকটা কুঞ্চিত সবুজ মটরশুঁটি বিশিষ্ট গাছের ক্রস করব। আমরা দুইটা গাছকে পাশাপাশি লিখেছি, ক্রস চিহ্ন লিখেছি। এবার আমাদের কাজ হলো এদের থেকে গ্যামেট তৈরি করা, এখান থেকে গ্যামেট তৈরি করা এবং এখান থেকে গ্যামেট তৈরি করা, এখান থেকে এবং এখান থেকে গ্যামেট তৈরি করা। ওকে, গ্যামেট কিভাবে এখন তৈরি করা হবে? দেখো আগে আমরা কিন্তু দুইটা জিন রয়েছে এরকম অবস্থা থেকে গ্যামেট তৈরি করেছিলাম, ব্যাপারটা সহজ ছিল। এবার আমরা 4টা জিন আছে এই অবস্থা থেকে গ্যামেট তৈরি করব। এখন কিভাবে তৈরি করব আমি পুরো ব্যাপারটা আরেকবার তোমাদের রিভিশন করিয়ে দিই। লক্ষ্য করো, দেখো তোমার শরীরের মধ্যে মনে করো এরকম 2n সংখ্যক ক্রোমোজোম রয়েছে। তোমার শুক্রাণু যখন তৈরি হবে 4টা শুক্রাণু হবে এবং প্রত্যেকটা শুক্রাণুর মধ্যে n সংখ্যক করে ক্রোমোজোম যাবে। ব্যাপারটা তো মনে আছে? আমাদের দেহকোষে যতগুলো ক্রোমোজোম থাকে, এটা আমাদের দেহকোষে যদি 2n ক্রোমোজোম থাকে তাহলে আমাদের শুক্রাণু ডিম্বাণুতে n সংখ্যক ক্রোমোজোম আসে, অর্থাৎ দেহকোষের চেয়ে জননকোষে ক্রোমোজোম নাম্বার অর্ধেক আসে। তোমার যদি দেহকোষের মধ্যে এরকম 2টা এ থাকে তাহলে তোমার শুক্রাণুর মধ্যে কয়টা করে এ আসবে? শুক্রাণুর মধ্যে অবশ্যই একটা করে এ আসবে, আচ্ছা, তোমার যদি দেহকোষের মধ্যে এরকম 4টা এ থাকে তাহলে তোমার শুক্রাণুর মধ্যে কয়টা করে এ আসবে? একটু আইডিয়া করো, শুক্রাণুর মধ্যে কয়টা করে এ আসবে বুঝো? শুক্রাণুর মধ্যে আসবে 2টা করে এ। কেন এটা আমি আগেও একবার ব্যাখ্যা করেছি তোমাদের, এরকম হয় কেন আমি আগেও ব্যাখ্যা করেছি, আরেকবার তোমাদের বলি। দেহকোষে যতগুলো ক্রোমোজোম থাকবে এগুলো হচ্ছে দেহকোষের ক্রোমোজোম বা জিনের সংখ্যা, আর এগুলো হচ্ছে জনন কোষ মানে কি বলো? শুক্রাণু এবং ডিম্বাণু। তাহলে ব্যাপারটা খুবই মজার। দেহকোষে যতগুলো ক্রোমোজোম বা জিন থাকবে জনন কোষে শুক্রাণু ডিম্বাণুতে তার অর্ধেক ক্রোমোজোম বা জিন আসবে, এটাই তো নিয়ম। এবার মনে করো তোমার দেহকোষের মধ্যে ধরো এরকম আছে, তোমার দেহকোষের মধ্যে 2টা এ আছে, 2টা বি আছে, এটা হলো তোমার দেহকোষের অবস্থা। তাহলে তোমার জনন কোষের মধ্যে কি হবে? আগে থেকে আমরা জানি দেহকোষে 4টা অক্ষর থাকলে জনন কোষে 2টা অক্ষর আসবে, দেহকোষে 4টা জিন থাকলে জনন কোষে 2টা জিন আসবে। তাহলে দেহকোষের মধ্যে 4টা জিন আছে, জনন কোষের মধ্যে 2টা জিন আসবে। শুধু এ বা শুধু বি আসবে না, প্রত্যেকের মধ্যে একটা করে এ আসবে, একটা করে বি আসবে, একটা করে এ আসবে, একটা করে বি আসবে, একটা করে এ আসবে, একটা করে বি আসবে, একটা করে এ আসবে, একটা করে বি আসবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এরকম কেন? এই 2টা এ আসতো, 2টা বি আসতো, এটা কেন হয় না? মানে এটার মধ্যে মনে করো 2টা এ আসলো, এরকম কেন হয় না? কেন এখান থেকে একটা এ এখান থেকে একটা বি আসে? দেহকোষের মধ্যে এরকম 4টা জিন থাকলে কেন জনন কোষের মধ্যে এরকম এ এবং বি আসে? এর কারণটা কি? এর কারণটা বোঝার জন্য ক্রোমোজোমীয় কনসেপ্ট যেটা সেটা তোমাদের একটু মনে রাখতে হবে। ক্রোমোজোম কিভাবে আচরণ করে, লোকাস কি, অ্যালিল কি, এই ব্যাপারগুলো তোমাদের একটু মনে করতে হবে, ঠিক আছে? ওইটা আমি তোমাদের ব্যাখ্যা করবো একটু পরে। আচ্ছা, যদি এরকম সিচুয়েশন হয় একটা এ
একটা ছোট এ, একটা বি আর একটা ছোট বি। এটা হলো দেহকোষের অবস্থা। এখান থেকে জননকোষ বানালে কেমন জননকোষ তৈরি হবে একটু বোঝার চেষ্টা করো তো। জননকোষের মধ্যে দেখা যাবে কোনো শুক্রাণুর মধ্যে এ আসবে, এ বি আসবে, এ বি, কারোর মধ্যে এ এ আসবে, এ বি আসবে, বড় এ ছোট বি, কারোর মধ্যে ছোট এ বড় বি আসবে, ছোট এ বড় বি, কারোর মধ্যে ছোট এ ছোট বি, কারোর মধ্যে ছোট এ ছোট বি, এরকম আসবে। এরকম কেন হয় এই জিনিসগুলো আমরা একটু ব্যাখ্যা করব। এটার ব্যাখ্যাটা আমরা জানার চেষ্টা করব আর এটার ব্যাখ্যাটা আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে এগুলা থেকে গ্যামেট বানানোর যে পুরো প্রসেসটা সেটা আমাদের খুব সহজে ক্লিয়ার হবে। লক্ষ্য করো, কেন এখান থেকে একটা অক্ষর আর এখান থেকে একটা অক্ষর আসে, কেন এখান থেকে অক্ষরে এখান থেকে অক্ষর আসে। তোমাদের লোকাস আর অ্যালিলের কনসেপ্টটা মনে আছে? মনে না থাকলে আমি একটু মনে করিয়ে দিই। দেখো, মনে করো কারো দেহকোষের মধ্যে এরকম দুইটা ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোমের এই জায়গাতে একটা জিন আছে, যে জিনটার নাম মনে করো এরকম এ। এই ক্রোমোজোমের এই জায়গাতে একটা জিন আছে যার নাম মনে করো হচ্ছে এই এ। এখানে আছে হলো এই এ, আর এই এটা হচ্ছে এখানে আছে, এরকম দুইটা এ। আর দুইটা বি হচ্ছে এই জায়গাতে আছে, এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে। এই যে এই বিটা মনে করো এইটা, আর এই বি মনে করো এইটা। এই তো ক্রোমোজোমের মধ্যে জিনগুলো আসলে এভাবে অবস্থান করছে। দুটা এ, এই দুইজন ক্রোমোজোমের সেম লোকাসে অবস্থিত, এই জন্য দুটা এ হচ্ছে পরস্পরের অ্যালিল। এবং এই দুইটা বি এরাও কিন্তু দেখো সেম লোকেশনে অবস্থান করছে, অর্থাৎ এরাও কিন্তু পরস্পরের অ্যালিল। তাহলে আমরা মনে রাখবো এখানে চারটা জিন থাকলেও দুটা এ হলো পরস্পরের অ্যালিল এবং দুটা বি হলো পরস্পরের অ্যালিল। এখন এখান থেকে যদি শুক্রাণু বানানো হয় তখন কি হবে? আমরা জানি শুক্রাণুর মধ্যে অর্ধেক ক্রোমোজোম আসে। দেহকোষের মধ্যে এরকম দুইটা ক্রোমোজোম ছিল, শুক্রাণুর মধ্যে অর্ধেক ক্রোমোজোম আসবে। হয়তো দেখা যাবে কোনো শুক্রাণু তৈরির সময় এই ক্রোমোজোমটা আসবে। এই ক্রোমোজোম মানে কি বলো? এই ক্রোমোজোমের এখানে আছে হচ্ছে এ আর এখানে আছে হচ্ছে বি। এই যে এবি, এবি নামের দুইটা জিন আছে এই ক্রোমোজোমের মধ্যে। এই যে আমি এখান থেকে আগে লিখে রেখেছি এবি। আচ্ছা, এবার মনে করো কোনো শুক্রাণুর মধ্যে এই ক্রোমোজোমটা এসছে, এই ক্রোমোজোমের কি অবস্থা দেখো। এই ক্রোমোজোমের উপরে আছে হলো এই জায়গাতে আছে হলো এ, আর এখানে আছে হচ্ছে বি। তাহলে এই শুক্রাণুর মধ্যে কোন কোন জিন পাবো? বড় হাতের এ এবং বড় হাতের বি, যেহেতু ক্রোমোজোমের মধ্যে বড় হাতের এ আছে, বড় হাতের বি আছে। ঠিক আছে। আরও যদি আমরা শুক্রাণু তৈরি করি তখন দেখা যাবে ক্রসিং ওভার ঘটে, ক্রোমোজোমগুলোর মধ্যে কিন্তু ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে কি হয়? বাহুগুলো বদলে যায়। মনে করো কোনো ক্রোমোজোমের এই বাহুটা এখানে চলে আসলো, এই ক্রোমোজোমের এই নিচের বাহুটা এখানে আসলো, আর এই ক্রোমোজোমের বাহুটা এখানে চলে গেল। অর্থাৎ এই বির জায়গায় গেল, আর এই বিটা এই বির জায়গায় চলে আসলো। চেঞ্জ কিন্তু কোনো হলো না। অর্থাৎ একই রকম বিশুদ্ধ জিন বিশিষ্ট যে ক্রোমোজোমগুলো আছে এদের মধ্যে ক্রসিং ওভার হলেও কিন্তু ক্রোমোজোমের তেমন কোনো চেঞ্জ হয় না। ওকে, ক্রসিং ওভার মনে করে এবার হয়ে গেছে। এখন এই ক্রোমোজোমটা চলে আসলো এই শুক্রাণুটার মধ্যে, এখানে আছে হচ্ছে এ আর এখানে আছে হচ্ছে বি। তাহলে শুক্রাণুর মধ্যে কোন কোন জিন আমরা দেখব? এ এবং বি দেখব। আচ্ছা, এই শুক্রাণুটার মধ্যে মনে করো এই ক্রোমোজোমটা এসছে, এখানে আছে হচ্ছে এ আর এখানে আছে হচ্ছে বি, এই যে এ এবং বি। তাহলে দেখো শুক্রাণুর মধ্যে পাবো আমরা হচ্ছে এ বি। বুঝতে পারছো? এই চারটা জিন থাকলেও এখানকার এই দুইটা জিন হচ্ছে পরস্পরের অ্যালিল, আর এই দুইটা জিন হচ্ছে পরস্পরের অ্যালিল। এদেরকে আমরা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করে এরকম 4 রকম গ্যামেট তৈরি করতে পারি। 4 রকম গ্যামেট হয়নি, মোটামুটি একরকমই হয়েছে, তাই না? সবাই তো সেম। এই অবস্থা থেকে মোটামুটি আমরা একরকমই গ্যামেট পাই। ওকে, তাহলে এখান থেকে আমরা কয় ধরনের গ্যামেট পাচ্ছি দেখো। এখান থেকে এরকম আমরা 4 ধরনের গ্যামেট পাচ্ছি। এই 4টা জিন ক্রোমোজোমের মধ্যে কিভাবে অবস্থান করছে? দুইটা ক্রোমোজোম আছে মনে করো, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের এই জায়গাতে মনে করো আছে এ নামের জিন, আর ক্রোমোজোমের এই জায়গাতে আছে মনে করো ছোট হাতের এ নামের জিন। তাহলে দুইটা এ সেম লোকাসে অবস্থান করছে, এই জন্য দুইটা এই পরস্পরের কিন্তু অ্যালিল। কিন্তু এরা কেমন অ্যালিল বলো তো? হোমোজাইগাস না হেটারোজাইগাস? এরা দুজন কিন্তু একটু আলাদা। দুজন সেম লোকেশনে অবস্থান করছে এই জন্য পরস্পরের অ্যালিল, কিন্তু দুজন যেহেতু একটু আলাদা, একটা বড় হাতের এ একটা ছোট হাতের এ, অর্থাৎ এরা হেটারোজাইগাস অ্যালিল। আচ্ছা, এখানে মনে করো আছে হচ্ছে বড় হাতের বি নামের জিন, এই যে এই বড় হাতের বি, আর এখানে আছে মনে করো এই ছোট হাতের বি। ওকে, এরকম অবস্থা। তাহলে এই যে বড় হাতের বি এবং এখানে আছে কি ছোট হাতের বি, দুইটা বি যেহেতু ক্রোমোজোমের সেম লোকাসে অবস্থান করছে এজন্য এই দুজনে কিন্তু পরস্পরের অ্যালিল, কিন্তু একটা বড় হাতের বি একটা ছোট হাতের বি, এই জন্য এদেরকে বলা হচ্ছে হেটারোজাইগাস অ্যালিল।
এখন এখান থেকে যদি আমরা গ্যামেট বা শুক্রাণু ডিম্বাণু বানাই তাহলে কোন ঘটনাটা ঘটবে লক্ষ্য করো। দেহকোষের মধ্যে 2টা ক্রোমোজোম আছে, কিন্তু শুক্রাণু ডিম্বাণুর মধ্যে আসবে একটা ক্রোমোজোম। হয়তো আমরা চিন্তা করলাম শুক্রাণুর মধ্যে বা ডিম্বাণুর মধ্যে এই ক্রোমোজোমটা আসলো, এই ক্রোমোজোমের মধ্যে কোন কোন জিন আছে বলো? বড় হাতের এ আছে আর বড় হাতের বি আছে, যে দেখো বড় হাতের এ বড় হাতের বি। তাহলে এই শুক্রাণুটার মধ্যে বা এই ডিম্বাণুটার মধ্যে এই ক্রোমোজোমটা আসলো, যে ক্রোমোজোমের এখানে লেখা আছে হচ্ছে বড় হাতের এ আর এখানে লেখা আছে হচ্ছে বড় হাতের বি। এরকম একটা শুক্রাণু পাওয়া গেল। আচ্ছা, এবার মনে করি আরেকটা শুক্রাণু তৈরি হবে। সেক্ষেত্রে দেখা গেল এই ক্রোমোজোমটা শুক্রাণুর মধ্যে চলে গেল। দুইটা ক্রোমোজোম আছে, শুক্রাণুর মধ্যে তো যে কোনো একটা যাবে। এই ক্রোমোজোমটা শুক্রাণুর মধ্যে চলে আসলো, এই ক্রোমোজোমটা শুক্রাণুর মধ্যে চলে আসলো। এই ক্রোমোজোমের এই জায়গাতে লেখা আছে ছোট হাতের এ, এখানে লেখা আছে হলো ছোট হাতের বি। অর্থাৎ এই শুক্রাণুটার মধ্যে আমরা ছোট হাতের এ এবং ছোট হাতের বি নামের 2টা জিন পাবো। তাহলে এই 2টা শুক্রাণু বা ডিম্বাণু আমরা কিভাবে পাই সেটার ব্যাখ্যা আশা করি আমরা বুঝছি। এখন এই 2টা আমরা কিভাবে পাই, এই 2টা গ্যামেট বা শুক্রাণু ডিম্বাণু আমরা কিভাবে পাই লক্ষ্য করো। আমরা ক্রসিং ওভারের কথা শুনেছিলাম। শুক্রাণু ডিম্বাণু বানানোর আগে, মিওসিস কোষ বিভাজনের আগে ক্রসিং ওভার বলে একটা ঘটনা ঘটে। মিওসিসের একদম শুরুতে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারে ক্রোমোজোমের যেই বাহুগুলোর এগুলোর একটু আদান প্রদান হয় একে অপরের সাথে। এবার ভাবো এদের মধ্যে ক্রসিং ওভার হলো, এই 2টা ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার হলো। ক্রসিং ওভার হয় এই বাহুটা এখানে চলে আসলো আর এই বাহুটা এখানে চলে আসলো। অর্থাৎ এই ছোট বি এই জায়গাতে চলে আসলো আর এখানকার এই বড় বিটা এই জায়গাতে আসলো। ওকে, ক্রসিং ওভার হয়, এদের বাহুগুলোর আদান প্রদান হলো ক্রোমোজোমের মধ্যে। এখন এখান থেকে আবার শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে। ধরা যাক শুক্রাণুর মধ্যে এই ক্রোমোজোমটা আসলো, এই ক্রোমোজোম যদি আসে তাহলে ক্রোমোজোমের উপরে লেখা আছে বড় হাতের এ, নিচে লেখা আছে হলো ছোট হাতের বি। তাহলে আমরা সেই গ্যামেটের মধ্যে কি কি পাবো বলো? ছোট এ পাবো এবং ছোট বি পাবো। শুক্রাণু ডিম্বাণুর মধ্যে ছোট এ ছোট বি এই 2টা জিন আমরা পাবো। আবার ধরা যাক গ্যামেটের মধ্যে এই ক্রোমোজোমটা আসলো, এই ক্রোমোজোমের মধ্যে কোন কোন জিন আছে তোমরা আশা করি জানো। এই যে ছোট হাতের এ আছে এবং হচ্ছে এখানকার বড় হাতের বি আছে, ছোট হাতের এ আছে এবং বড় হাতের বি আছে। তাহলে দেখো এই যে ছোট হাতের এ বড় হাতের বি, এরকম এরকম অবস্থাযুক্ত আমরা একটা গ্যামেট পেলাম। তাহলে বুঝতে পারছো, যদি দেহকোষের মধ্যে বড় এ ছোট এ বড় বি ছোট বি থাকে, সেখান থেকে যদি আমরা গ্যামেট তৈরি করি, এরকম আমরা 4 রকম গ্যামেট তৈরি করতে পারবো। যদি আমরা এরকম দেখি দেহকোষের মধ্যে এ এ বি বি কোনো আসলে এখানে হচ্ছে ভ্যারিয়েশন নাই, তাহলে আমরা একই ধরনের গ্যামেট পাবো, তাই না? আমি আরও একটা ক্যালকুলেশন করে দেখাই যাতে করে তোমরা ব্যাপারটা আরও ভালো বুঝতে পারো। আচ্ছা, আমি আপাতত তোমাদেরকে একটু বলি, দেখো। আচ্ছা, তোমরা বলো তো, যদি এরকম থাকে বড় এ আছে এবং ছোট বি আছে, কিন্তু দুটাই বড় হাতের বি আছে, কখনো দেহকোষের যদি এরকম অবস্থা হয়, এখান থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যাবে? এখান থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যাবে? তোমরা একটু ভিডিও দেখতে দেখতে একটু বোঝার চেষ্টা করো। তোমাদের আমি এই ক্যালকুলেশনটা দেখিয়েছি, তোমাদের আমি এটা ক্যালকুলেশনও দেখিয়েছি। তোমরা একটু আইডিয়া করার চেষ্টা করো তো এখান থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যাবে। দেহকোষের মধ্যে বড় হাতের এ ছোট হাতের এ বড় হাতের বি বড় হাতের বি আছে, এখান থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যাবে? আইডিয়া করো। 2টা পাওয়া যাবে, 3টা পাওয়া যাবে, নাকি 4টা পাওয়া যাবে? 4টা পাওয়া যাবে না, 3টাও পাওয়া যাবে না, তাহলে কয়টা পাওয়া যাবে? 2টা পাওয়া যাবে। মনে রেখো, এখান থেকে আমরা 2 ধরনের গ্যামেট পাবো। যতই গ্যামেট বানাই না কেন 2 ধরনের গ্যামেট হবে। কেমন হবে? কোনো গ্যামেটের মধ্যে আমরা দেখব বড় হাতের এ আছে, এই যে বড় হাতের এ আছে, এখানকার বড় হাতের বি আছে। কোনো গ্যামেটের মধ্যে আমরা দেখব বড় হাতের এ বড় হাতের বি আছে। বুঝছো? এই বড় হাতের এ নিলে বড় হাতের বি নিলে, বড় হাতের এ নিলে বড় হাতের বি নিলে। এবার ছোট হাতের এ বড় হাতের বি, ছোট হাতের এ ছোট বড় হাতের বি, এরকম একটা গ্যামেট। আরেকটা গ্যামেট পাওয়া যায় ছোট হাতের এ ছোট হাতের বি, ছোট হাতের এ ছোট হাতের বি। এই তো 4 ধরনের আমরা গ্যামেট পেলাম। কিন্তু তুমি যদি আরো ভালো করে লক্ষ্য করো, গ্যামেট কিন্তু 4 ধরনের হয়নি, গ্যামেট 2 ধরনের হয়েছে। এই যে একটা, এই যে একটা, মাত্র 2 ধরনের গ্যামেট। তাহলে তোমরা এই কম্বিনেশনগুলো মনে রেখো। এরকম যদি অবস্থা কখন আমরা দেখি, এখান থেকে কত ধরনের গ্যামেট পাবো আমরা? 1 ধরনের গ্যামেট। এরকম পরিস্থিতি যদি আমরা দেখি, সেখান থেকে আমরা কয় ধরনের গ্যামেট পাবো? 4 ধরনের গ্যামেট পাবো। আর এরকম পরিস্থিতি দেখলে সেখান থেকে আমরা মাত্র 2 ধরনের গ্যামেট পাচ্ছি। এগুলো আমরা কিভাবে পেলাম আমি আরেকবার ব্যাখ্যা করে দিই, তোমাদের বোর লাগলেও দেখতে থাকো, আরো ক্লিয়ার হবে। এই 4টা জিন ক্রোমোজোমের মধ্যে কিভাবে অবস্থান করে, এই 4টা জিন ক্রোমোজোমের মধ্যে কিভাবে অবস্থান করে লক্ষ্য করো। মনে করো বড় হাতের এটা এই জায়গাতে আছে,
এবং ছোট হাতের এটা এই জায়গাতে আছে, বড় হাতের বিটা এই জায়গাতে আছে এবং ছোট হাতের বি এই জায়গাতে আছে। এই তো, তাহলে বুঝতেই পারছি দুইটা এ, বড় এ এবং ছোট এ, এরা দুজন পরস্পরের অ্যালিল এবং দুইটাই বড় হাতের বি, এরাও পরস্পরের অ্যালিল। বিগুলা হচ্ছে হোমোজাইগাস অ্যালিল এবং এগুলা হচ্ছে হেটেরোজাইগাস অ্যালিল। এখন এখান থেকে শুক্রাণু বানালে কেমন হবে? হয়তো বা দেখা গেল এই ক্রোমোজোমটা শুক্রাণু তৈরি করলো, এই ক্রোমোজোমটা পুরোটাই শুক্রাণুতে চলে আসলো। দুইটা ক্রোমোজোম আছে দেহকোষে, শুক্রাণুর মধ্যে একটা ক্রোমোজোম আসবে, এই ক্রোমোজোমটা শুক্রাণুর মধ্যে আসলো। এই ক্রোমোজোমের মধ্যে কোন কোন জিন আছে? বড় হাতের এ আছে এবং বড় হাতের বি আছে। এই যে, তাহলে শুক্রাণুর মধ্যে আমরা বড় হাতের এ এবং বড় হাতের বি এই দুটো জিন পাবো। আচ্ছা, মনে করি এই ক্রোমোজোমটা কোনো শুক্রাণুর মধ্যে আসলো, তাহলে যে এটা পাওয়া যাবে। এই ক্রোমোজোমটা যদি কোনো শুক্রাণুর মধ্যে আসে তখন এরকম অবস্থা হবে, এখানে আছে ছোট হাতের এ, এখানে আছে হচ্ছে বড় হাতের বি। তাহলে এভাবে ছোট এবং বড় বি বিশিষ্ট একটা গ্যামেট পাওয়া যায়। আরও দুইটা গ্যামেট আমরা কিভাবে পাই লক্ষ্য করো। ধরো এদের ক্রসিং ওভার হলো, ক্রোমোজোমের এই অংশটা এখানে চলে গেল আর এখানকারটা এখানে চলে আসলো। যতই ক্রোমোজোমের অংশের বদল হোক না কেন, এই নিচের অংশের ক্রসিং ওভার হোক না কেন, ক্রোমোজোমের কিন্তু আসলে রূপের কোনো চেঞ্জ হচ্ছে না। দেখো, এই বি যদি এখানে আসে, এই বড় হাতের বি যদি এখানে যায়, দুটোতে বড় হাতের বি থাকলো, কোনোতে চেঞ্জ হলো না, তাই না? এই ঘটনাটাই আসলে ঘটে। আচ্ছা, মনে করো ক্রসিং ওভার হয়ে গেল, এই বি এখানে আসলো আর এই বি ওখানে চলে গেল। এবার যদি আমরা দুইটা গ্যামেটের কথা ভাবি, কিভাবে হবে দেখো। ধরে নেই কোনো গ্যামেটের মধ্যে বা কোনো শুক্রাণুর মধ্যে এই ক্রোমোজোমটা আসলো, তার মধ্যে আছে হলো বড় হাতের এ এবং বড় হাতের বি নামের দুইটা জিন, ওই যে এটা। এবং ধরা যাক কোনো গ্যামেটের মধ্যে বা শুক্রাণুর মধ্যে এই ক্রোমোজোমটা আসলো, তার মধ্যে কি কি আছে বলো? তার মধ্যে কি কি আছে? ছোট হাতের এ এবং বড় হাতের বি নামের দুইটা জিন আছে, ছোট হাতের এ বড় হাতের বি নামের দুইটা জিন আছে। আমরা যদি সব মিলে চিন্তা করি, এখানে কিন্তু চারটা গ্যামেট পেলেও গ্যামেট পেয়েছি আমরা দুই ধরনের। একটা কোনো গ্যামেটের মধ্যে বড় হাতের এ বড় হাতের বি এবং কোনো গ্যামেটের মধ্যে ছোট হাতের এ এবং বড় হাতের বি, এরকম গ্যামেট। গ্যামেট বানানোর এই বিষয়টা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। এই 2 নম্বর যে সূত্র আছে, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এর ব্যাখ্যাতে সবচেয়ে জরুরি ব্যাপার কিন্তু এইটাই। সূত্রের অন্যান্য অংশগুলো তুমি সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবে, কিন্তু এই গ্যামেটের ব্যাপারে গিয়ে তুমি কনফিউজড হয়ে যাও। তো মোটামুটি গ্যামেটের আলোচনাটাকে আমরা ওপাশে রাখি, আমরা এই আলোচনাতে ফিরে আসি। ওকে, বিশুদ্ধ গোল হলুদ একটা মটরশুঁটি গাছ আর বিশুদ্ধ কুঞ্চিত সবুজ একটা মটরশুঁটি গাছ, এই দুজনের মধ্যে আমরা ক্রস করতে চাই। ক্রস করার আগে এদের গ্যামেটগুলো কেমন হয় সেটা আমাদের জানাটা জরুরি। আচ্ছা, এখান থেকে যদি আমরা গ্যামেট তৈরি করি তাহলে কত ধরনের গ্যামেট বানানো যাবে? এখান থেকে যদি আমরা গ্যামেট বানাই, তাহলে কত ধরনের গ্যামেট বানানো যাবে? গ্যামেট সবসময় 4টা করে তৈরি হয়, একটা দেহকোষ থেকে 4টা করে গ্যামেট তৈরি হয় বা শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। আমরা 4টা এখান থেকে গ্যামেট তৈরি করি। দেখো, বড় হাতের আর আছে, বড় হাতের আর আছে, বড় হাতের ওয়াই আছে, বড় হাতের ওয়াই আছে। গ্যামেট বানানোর সময় হবে কি, দুইটা আর এর মধ্যে একটা আর আমাদেরকে নিতে হবে এবং দুইটা ওয়াই এর মধ্যে যে কোনো একটা ওয়াইকে আমাদের নিতে হবে। সিচুয়েশন কিন্তু অনেকটা এরকম সিচুয়েশন। তাহলে মনে করো এ আর নিলাম এবং এই ওয়াই নিলাম, আর ওয়াই, এটা একটা গ্যামেট। এ আর নিলাম, এ ওয়াই নিলাম, আর ওয়াই আরেকটা গ্যামেট। এ আর নিলাম, এ ওয়াই নিলাম, আর ওয়াই আরেকটা গ্যামেট। এ আর নিলাম, এ ওয়াই নিলাম, আর ওয়াই আরেকটা গ্যামেট। আমরা 4টা গ্যামেট পেয়েছি, কিন্তু গ্যামেট আসলে কয় ধরনের হয়েছে? এখানে 4টা গ্যামেট আমরা পেয়েছি, কিন্তু গ্যামেট কিন্তু সবাই একই ধরনের। তাহলে 4টা রাখার তো প্রয়োজন না, আমি একটা রাখি শুধু। গ্যামেট তাহলে হবে কি, আর এবং ওয়াই, এটাই হলো গ্যামেট। এখান থেকে ডিম্বাণু তৈরি করবো, এটা যেহেতু স্ত্রীলিঙ্গ, এখান থেকে ডিম্বাণু তৈরি করব। ডিম্বাণু তৈরি করার সময় কোন ঘটনা ঘটবে দেখো, এখান থেকে একটা আর নিব, এখান থেকে একটা ওয়াই নিব, ছোট আর নিলাম, ছোট ওয়াই নিলাম, এ আর নিলাম, এ ওয়াই নিলাম, ছোট আর ছোট ওয়াই, এ আর এ ওয়াই নিলাম, ছোট আর ছোট ওয়াই, এ আর এ ওয়াই নিলাম, ছোট আর ছোট ওয়াই। দেখো, এখানে আমি 4টি গ্যামেট তৈরি করেছি, কিন্তু সবগুলো গ্যামেট কিন্তু একই ধরনেরই গ্যামেট, অর্থাৎ আমি একটা রাখলেই চলবে, আমি একটাই রাখি শুধু। ওকে, তাহলে এখান থেকেও গ্যামেট বানানো আর এখান থেকেও গ্যামেট বানানো শেষ, গ্যামেট বানানোর পর্বটা শেষ। এবার এই শুক্রাণু এবং এই ডিম্বাণু একে অপরের সঙ্গে মিলন হবে, শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হবে। ওকে, মিলন করে দিই। এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণুর মিলন ঘটলো, শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে সন্তানটা কেমন হবে? দেখো, সন্তানের যখন আমরা জিনোটাইপ লিখব এবং সন্তানের যখন ফিনোটাইপ লিখব, আমরা একটু ব্যাপারটা বুঝে বুঝে লেখার চেষ্টা করব। আমরা আগে জিনোটাইপ এবং ফিনোটাইপ ব্যাপারটা বুঝছি। আমি আগে জিনোটাইপটা লিখতে চাই। এই আরকে আমি পাশাপাশি লিখব এবং এই ওয়াইকে আমি পাশাপাশি লিখব। এটাই হচ্ছে
সন্তানের জিনোটাইপ। এখন তোমরা অনেকে জিজ্ঞেস করো যে স্যার আমরা যদি এক কাজ করি, আমরা এভাবে না লিখে আমরা যদি এভাবে লিখতাম আর ওয়াই এবং ছোট আর ছোট ওয়াই, এভাবে যদি লিখতাম তাহলে কি হতো, মানে এই গ্যামেটের দুইটা জিন এবং এই দুইটা গ্যামেটের জিন এভাবে যদি আমি লিখি তাহলে কি হতো। এটা আসলে পুরোপুরি ভুল বলা যায় না, কিন্তু দেখতে একটা বেমানান লাগছে। কারণ আমরা জানি বড় হাতের আর এবং ছোট হাতের আর এই দুজন পরস্পরের অ্যালিল, পরস্পরের অ্যালিল। ক্রোমোজোমের ভেতরে যদি এদেরকে আমরা পর্যবেক্ষণ করি দেখবো এরা ক্রোমোজোমের একই লোকেশনে অবস্থান করছে। অ্যালিলগুলোকে পাশাপাশি লিখতে হয় এবং বড় ওয়াই ছোট ওয়াইকেও পাশাপাশি লিখতে হয়, ঠিক আছে। তাহলে দেখো আমি কিন্তু এখান থেকে গ্যামেটগুলোকে মিলন করিয়ে দিয়ে একটা সন্তান তৈরি করলাম। এটা সন্তানের জিনোটাইপ। এবং সন্তানের ফিনোটাইপটা কেমন হবে, সন্তানের ফিনোটাইপটা কেমন হবে সবাই একটু লক্ষ্য করো। বড় হাতের আর যে সে কিন্তু মটরশুঁটিটাকে গোল বানাতে চাচ্ছে, কিন্তু ছোট হাতের আর যে সে মটরশুঁটিটাকে কুঞ্চিত বানাতে চাচ্ছে। দুই রকম বিপরীত বৈশিষ্ট্য পাশাপাশি চলে এসছে। বড় হাতের আর মটরশুঁটিটাকে গোল বানাতে চাচ্ছে, কিন্তু ছোট হাতের আর মটরশুঁটিকে কুঞ্চিত বানাতে চাচ্ছে। কিন্তু আমরা জানি গোল হওয়াটাই হলো প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ এই ছোট হাতের আর সে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সে বেশি পাত্তা পাবে না, অর্থাৎ এই মটরশুঁটিটা শেষ পর্যন্ত হবে কিন্তু গোল। মটরশুঁটিটা হবে কিন্তু গোল, শেষ পর্যন্ত গোল মটরশুঁটি হবে। এখানে বড় হাতের ওয়াই যে সে মটরশুঁটিটার রং হলুদ বানাতে চাচ্ছে, এদিকে ছোট হাতের ওয়াই নামের যে জিনটা আছে সে মটরশুঁটিটাকে সবুজ বানাতে চাচ্ছে। একজন হলুদ বানাতে চাচ্ছে আর একজন সবুজ বানাতে চাচ্ছে। কিন্তু আমরা জানি এখানে দেখো এই হলুদ বানানোর জন্য দায়ী জিনটাই কিন্তু প্রকট জিন এবং সবুজ বানানোর জন্য দায়ী জিনটা কিন্তু প্রচ্ছন্ন জিন, অর্থাৎ সবুজ রংটা পাত্তা পাবে না, হলুদ হবে। এই মটরশুঁটিটা শেষ পর্যন্ত হবে কেমন, হলুদ হবে। তাহলে গোল হলুদ হলো মটরশুঁটি। আমরা যদি তাহলে বিশুদ্ধ গোল হলুদ মটরশুঁটির সাথে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ মটরশুঁটি ক্রস করি তাহলে সন্তান মটরশুঁটিটার অবশ্যই মটরশুঁটিগুলো হবে কেমন, গোল হলুদ মটরশুঁটি হবে। তাহলে বিশুদ্ধ গোল হলুদ বিশুদ্ধ কুঞ্চিত সবুজ মটরশুঁটি বিশিষ্ট গাছের মধ্যে ক্রস করলে যে গাছটা তৈরি হবে তার মটরশুঁটিগুলো হবে কিন্তু গোল হলুদ। এটা হচ্ছে তাহলে আমাদের F1 জনু, এটা আমাদের হলো F1 জনু। আমরা F1 জনু পর্যন্ত চলে আসলাম। আমাদের প্রথম জেনারেশনের বাচ্চা কাচ্চা বা ফার্টিলাইজেশন তৈরি হয়ে গেল। এবার আমরা কোথায় চলে যাব, দ্বিতীয় জনুতে চলে যাব। আমরা 2 নম্বর জনুর বাচ্চা কাচ্চা সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আমরা 2 নম্বর জনুতে কিভাবে পৌঁছাই, আমরা F1 এর দুইটা সন্তানের মধ্যে ক্রস করলেই কিন্তু আমরা F2 জনু পাই। F1 এর দুইটা সন্তানের মধ্যে এবার আমাদের ক্রস করতে হবে। আগের প্রসেসই কিন্তু, আগে আমরা প্রথম সূত্রের জন্য সেম ক্যালকুলেশনই করেছিলাম, একটু সহজভাবে করেছিলাম, এবার একটু অক্ষর বেড়ে গেছে, একটু জটিলতা বাড়ছে। দেখো তাহলে F1 এর দুইটা সন্তানের মধ্যে আমি ক্রস করব, F1 এর দুটো সন্তানের মধ্যে আমি ক্রস করব। F1 এর দুইটা সন্তানের মধ্যে আমি ক্রস করব গোল হলুদ, এরকম গোল হলুদ, এটাও হলো গোল হলুদ, এরকম দুইটা মটরশুঁটি গাছের মধ্যে আমি ক্রস করব। F1 এর দুটো সন্তানের মধ্যে আমি ক্রস করব। এদেরকে এবার কিন্তু আমরা বলবো হলো P2, মানে 2 নম্বর জেনারেশনে বাবা মায়েরা, 2 নম্বর জেনারেশনে প্যারেন্টসেরা। এখান থেকে যদি এবার আমরা গ্যামেট তৈরি করি তাহলে কত ধরনের গ্যামেট তৈরি করা যাবে, এখান থেকে যদি আমরা গ্যামেট তৈরি করি তাহলে কত ধরনের গ্যামেট তৈরি করা যাবে। একটু আগে তোমাদেরকে শেখালাম সিচুয়েশনটা, দেখো এ ছোট এ বড় বি ছোট বি, এরকম একটা সিচুয়েশন। এখান থেকে গ্যামেট তৈরি করলে আমরা কত ধরনের গ্যামেট তৈরি করতে পারবো, এখান থেকে আমরা 4 ধরনের গ্যামেট তৈরি করতে পারবো, এখান থেকেও আমরা 4 ধরনের গ্যামেট তৈরি করতে পারবো। অর্থাৎ আমি গ্যামেট তৈরির ব্যাপারটা এবার একটু লিখে দিই। এখান থেকে যদি আমরা গ্যামেট তৈরি করি তাহলে কেমন হবে বলো। ধরো এখান থেকে আমরা শুক্রাণু তৈরি করছি, এটা হলো পুংলিঙ্গের দিক। শুক্রাণু তৈরি করছি, শুক্রাণুতে এই 4টা অক্ষরের মধ্যে যে কোনো 2টা অক্ষর যাবে, 4টা অক্ষরের মধ্যে যে কোনো 2টা অক্ষর যাবে। বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষরগুলো কিভাবে সজ্জিত হবে দেখো একটু। আমাদের অবশ্যই গ্যামেটে একটা আর নিতে হবে এবং একটা ওয়াই নিতে হবে। কোন আর কোন ওয়াই নিব সেটা একটু লক্ষ্য করো। ধরা যাক আমরা এই বড় হাতের আর নিলাম এবং বড় হাতের ওয়াই নিলাম, বড় হাতের আর এবং বড় হাতের ওয়াই, একটা গ্যামেট হলো। বড় হাতের আর নিলাম এবং ছোট হাতের ওয়াই নিলাম, আরেকটা গ্যামেট হলো। ছোট হাতের আর এবং বড় হাতের ওয়াই নিলাম, আরেকটা গ্যামেট হলো। ছোট হাতের আর ছোট হাতের ওয়াই নিলাম, আরও একটা গ্যামেট হলো। আমরা 4 ধরনের গ্যামেট তৈরি করলাম, 4 ধরনের শুক্রাণু তৈরি করলাম। এখান থেকে যদি আমরা ডিম্বাণু তৈরি করি কত ধরনের ডিম্বাণু তৈরি করা যাবে একটু লক্ষ্য করো। ধরা যাক আমি বড় হাতের আর বড় হাতের ওয়াই নিলাম, বড় হাতের আর বড় হাতের ওয়াই, বড় হাতের আর ছোট হাতের ওয়াই নিলাম, বড় হাতের আর ছোট হাতের ওয়াই নিলাম, ছোট হাতের আর বড় হাতের ওয়াই নিলাম, ছোট আর বড় ওয়াই, ছোট আর ছোট ওয়াই নিলাম। এরকম 4 রকম গ্যামেট আমরা এখান থেকে তৈরি করলাম। এখান থেকেও আমরা 4 রকম গ্যামেট, এখান থেকেও আমরা 4 রকম গ্যামেট তৈরি করলাম। গ্যামেট তৈরি আমাদের শেষ।
এবার গ্যামেটগুলোকে মিলন করিয়ে দেওয়ার পালা। এই 4 রকম শুক্রাণু এই 4 রকম ডিম্বাণুর সঙ্গে এসে মিলিত হবে। এই 4 রকম শুক্রাণু 4 রকম ডিম্বাণুর মিলন যদি আমরা দাগ টেনে টেনে করতে চাই অনেক কনফিউজিং হবে ব্যাপারটা। এজন্য আমরা এই মিলনটাকে কিন্তু চেকার বোর্ডের মাধ্যমে উপস্থাপন করব। আমরা এই জায়গাতে চেকার বোর্ডের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু বা গ্যামেটের মিলনটা দেখব। F2 জেনারেশনের সন্তান সন্ততি কেমন হবে সেটা জানার জন্য আমাদের একটা চেকার বোর্ড আঁকতে হবে। আমি এখানে সেই চেকার বোর্ডটা আঁকবো, তোমরা লক্ষ্য করো। আমরা F2 জেনারেশনের সন্তান সন্ততি দেখব। এখানে আমরা চেকার বোর্ড আঁকবো, এমন একটা চেকার বোর্ড আঁকবো যেটাতে 5টা র থাকবে এবং 5টা কলাম থাকবে। আমি আঁকি তোমাদের সামনে, তোমরা একটু লক্ষ্য করো। 5টা র থাকতে হবে, আগে রগুলা দিয়ে নিই। একটা র হলো, রগুলো একটু বড় বড় করতে পারলে ভালো। 2টা র হলো, 2টা হয়নি, সরি, কেবল 2টা হলো। 2টা র হলো। এবার 3টা র হলো, 4টা র হলো এবং 5টা র হয়ে গেল। র আঁকা শেষ, এবার আমাদের কলাম আঁকতে হবে। কলাম এঁকে ফেলি। দেখো, এটা একটা কলাম। কলাম কিন্তু হতে হবে 5টা। 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম, এই যে আমাদের 5টা কলাম হয়ে গেল। এই তো চেকার বোর্ড এইটাই। এমন একটা চেকার বোর্ড আঁকলাম যেখানে 5টা র রয়েছে, 5টা কলাম রয়েছে। সবচেয়ে উপরের দিকের এই যে কোণার এই ঘরটা আছে, এটাকে আমরা ভেঙে 2 ভাগে বিভক্ত করব। এটাকে আমরা 2 ভাগে বিভক্ত করলাম। এখানে আমি স্ত্রীলিঙ্গের চিহ্নটা দিয়ে দিই, আর এখানে আমি পুংলিঙ্গের চিহ্নটা দিয়ে দিই। এখানে আমি 4টা শুক্রাণুকে লিখব, আর এখানে 4টা ডিম্বাণুর যে জেনোটাইপ সেটা লিখব। শুক্রাণুগুলো কী কী ছিল? বড় আর বড় ওয়াই, বড় আর ছোট ওয়াই, ছোট আর বড় ওয়াই, ছোট আর ছোট ওয়াই। লিখে ফেলি। বড় আর বড় ওয়াই, বড় আর ছোট ওয়াই, ছোট আর ছোট ওয়াই এবং ছোট আর ছোট ওয়াই। 4টা শুক্রাণুর জেনোটাইপ আমি লিখে ফেললাম। 4টা গ্যামেট লেখা হয়ে গেল এই বরাবর। এখন এই 4টা ডিম্বাণুকে আমি এই 4টা ঘরে লিখব। প্রথমে লিখি এই বড় আর বড় ওয়াই, বড় আর বড় ওয়াই। তারপর লিখি বড় আর ছোট ওয়াই, বড় আর ছোট ওয়াই। তারপর এটা লিখব ছোট আর বড় ওয়াই, ছোট আর বড় ওয়াই। আর সবশেষে লিখব ছোট আর ছোট ওয়াই। এই যে ছোট আর ছোট ওয়াই লেখা হয়ে গেল। এবার আমাদের কাজ হলো গুণ করা, ক্রস করা। আমরা এই ঘরের 2টা অক্ষরের সাথে এই 2টা অক্ষরকে গুণ করে রেজাল্ট যা হবে এখানে লিখব। এটা গুণ করে রেজাল্ট এখানে, এটা গুণ করে রেজাল্ট এখানে। আবার ধরো এটা আর এইটা গুণ করে রেজাল্ট এখানে। বুঝতে পারছো? গুণ করাটা খুবই সহজ, আমি করছি। তোমরা আমার দেখে দেখে লিখবে এমন না, দেখতে থাকো, আবার নিজেরাও লিখতে থাকো। নিজেরা লিখে লিখে এটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। তারপর আবার মিলাই নেবে মিললো কি না। আমি যদি লিখে ফেলি এ আর গুণ করে 2টাই বড় হাতের আর এবং এই বড় আর বড় ওয়াই, এই যে 2টা বড় হাতের ওয়াই। ওকে, বড় আর বড় আর, বড় আর বড় আর, বড় ওয়াই ছোট ওয়াই। আচ্ছা, বড় আর ছোট আর, বড় আর ছোট আর, বড় ওয়াই বড় ওয়াই, বড় ওয়াই বড় ওয়াই। কীভাবে লিখছে আশা করি তোমরা বুঝতে পারছো। লেখার সময় অবশ্যই ঘরের উপরের দিকে লিখবে, নিচে আরেকটা লাইন লেখার জায়গা রাখবে। এখানে কিছু লিখতে হবে আমাদের, কি লিখবো পরে দেখাচ্ছি। বড় আর ছোট আর, বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই। আবার এটার গুণ করি। বড় আর বড় আর, বড় আর বড় আর, বড় ওয়াই ছোট ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর বড় আর, ছোট ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর, বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই। ছোট ওয়াই বড় ওয়াই লিখলেও হয়, তবে আমি সাজানোর জন্য সুন্দর দেখানোর জন্য আগে বড় ওয়াই তারপর ছোট ওয়াইটা লিখলাম। বড় আর ছোট আর, বড় আর ছোট আর, ছোট ওয়াই ছোট ওয়াই, ছোট ওয়াই ছোট ওয়াই। আচ্ছা, বড় আর ছোট আর, বড় ওয়াই বড় ওয়াই, বড় ওয়াই বড় ওয়াই। তারপর দেখো বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর, সরি ছোট আর ছোট আর, 2টাই ছোট আর, বড় ওয়াই বড় ওয়াই। তারপরে বড় আর সরি ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর,
বড় ওয়াই ছোট ওয়াই, আর ছোট আর, আর ছোট আর, ছোট ওয়াই ছোট ওয়াই, তারপরে ছোট আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই, তারপর ছোট আর ছোট আর, ছোট ওয়াই ছোট ওয়াই, ছোট আর ছোট আর, ছোট ওয়াই ছোট ওয়াই। এই তো ক্রস করা হয়ে গেল, সবগুলো জিনোটাইপ আমি এখানে লিখে ফেলেছি। এখন এদের ফিনোটাইপ কেমন হবে, এখন এদের ফিনোটাইপ কেমন হবে, ফিনোটাইপটা যদি আমি এখানে লিখি, তোমাদের বলেছিলাম এক লাইন করে ফাঁকা রাখতে, এই জায়গাটায় ফিনোটাইপগুলো লিখবো। খেয়াল করো সবাই, দুটাই বড় হাতের আর, এরা কিন্তু মটরশুঁটির গাছটাকে বা মটরশুঁটিটাকে গোল বানাতে চাচ্ছে। দুটাই বড় হাতের আর, এরা মটরশুঁটিকে গোল বানাতে চাচ্ছে, এবং দুটাই বড় হাতের ওয়াই, এরা মটরশুঁটিকে হলুদ বানাতে চাচ্ছে। তাহলে কেমন হবে, গোল হলুদ হবে, মটরশুঁটি হবে গোল হলুদ, গোল হলুদ, মটরশুঁটি হবে গোল হলুদ। এখানে দেখো দুইটা বড় হাতের আর, এরা মটরশুঁটির দানাটাকে গোল বানাতে চাচ্ছে, তাহলে মটরশুঁটিটা অবশ্যই হবে গোল। এবার এখানে কাহিনী দেখো, বড় ওয়াই এ মটরশুঁটিটাকে হলুদ বানাতে চাচ্ছে, তবে ছোট হাতের ওয়াই এ মটরশুঁটিকে সবুজ বানাতে চাচ্ছে। কিন্তু আমরা জানি বড় হাতের অক্ষরগুলোই প্রকট, বড় হাতের অক্ষরটাই হচ্ছে প্রকট, তাই হলুদটাই প্রকট, হলুদই প্রকাশ পাবে। ওয়াই ছোট ওয়াইটা প্রচ্ছন্নটা প্রকাশ পাবে না, তার মানে এটাও হবে গোল হলুদ। এখানে দেখে যে বড় হাতের আর গোল বানাবে, এবং বড় হাতের ওয়াই এ মটরশুঁটির গাছকে হলুদ বানাবে। এখানে দেখো বড় হাতের আর আছে, বড় হাতের আর থাকলে ছোট হাতের আর পাত্তা পাবে না, অবশ্যই এটা কেমন হবে, গোল হবে। এখানে দেখো বড় হাতের ওয়াইটা অবশ্যই মটরশুঁটিকে হলুদ বানাবে। তাহলে আমরা দেখলাম সবাই কিন্তু কেমন হলো, গোল হলুদ হলো। এটা কেমন হচ্ছে দেখো, বড় হাতের আরগুলো মটরশুঁটিকে বানাবে গোল, বড় হাতের ওয়াই এ মটরশুঁটিটাকে বানাবে হচ্ছে হলুদ, ছোট হাতের ওয়াই পাত্তা পাচ্ছে না। এবার কাহিনী আছে দেখো, বড় হাতের আর সে মটরশুঁটিকে বানাবে গোল, কিন্তু ছোট হাতের ওয়াই শুধু আছে, দুটাই যেহেতু ছোট হাতের ওয়াই আছে, তাহলে এটা হবে কিন্তু সবুজ। ছোট হাতের ওয়াই মানে কিন্তু সবুজ, ছোট হাতের ওয়াই একলা একলা যদি থাকে সে কিন্তু প্রকাশ পায়, যদি সে বড় হাতের ওয়াইয়ের সাথে থাকে সে প্রকাশ পায় না, কিন্তু একলা থাকলে প্রকাশ পায়, এখানে একলা হয়েছে, সবুজ প্রকাশ পেয়েছে। এটাতে কি হচ্ছে দেখো, বড় হাতের আর এ মটরশুঁটিকে বানাচ্ছে হলো গোল, এবং বড় হাতের ওয়াই এ মটরশুঁটিকে বানাবে হলো হলুদ। বড় হাতের আর আছে, মটরশুঁটিকে বানাবে হলো গোল, এবং ছোট হাতের শুধু ওয়াই আছে, ছোট হাতের ওয়াই মানেই সবুজ, মটরশুঁটিকে সে বানাবে হলো সবুজ। এখানে দেখো বড় হাতের আর সে মটরশুঁটিকে বানাবে গোল, বড় হাতের ওয়াই এ মটরশুঁটিকে বানাবে হলো হলুদ। বড় হাতের আর সে মটরশুঁটিকে বানাবে গোল, বড় হাতের ওয়াই আছে, সে মটরশুঁটিকে বানাবে হচ্ছে হলুদ। আচ্ছা এখানে দেখো তো, বড় হাতের আর নাই তো, শুধু ছোট হাতের আর আছে, শুধু ছোট হাতের আর থাকলে তারা কিন্তু প্রকাশ পাবে, ছোট হাতের আর কিন্তু কুঞ্চিত হওয়ার কথা বলছিল, কুঞ্চিত। বড় হাতের ওয়াই অবশ্যই হলুদ হওয়ার কথা বলবে। এখানে দেখো বড় হাতের আর নাই কিন্তু ছোট হাতের আর আছে, তার মানে এটাও হবে কুঞ্চিত, এবং বড় হাতের ওয়াই এ অবশ্যই হলুদ হওয়ার তথ্য বহন করবে। এখানে দেখো বড় হাতের আর যে সে মটরশুঁটিকে বানাবে হলো গোল, আর বড় হাতের ওয়াই যে সে মটরশুঁটিকে বানাবে হলো হলুদ। এখানে দেখো বড় হাতের আর আছে, সে মটরশুঁটিকে বানাবে গোল, ছোট হাতের শুধু ওয়াই আছে, ছোট হাতের ওয়াই মানে কিন্তু সবুজ হওয়া, তাহলে এটা মটরশুঁটিটা হবে কিন্তু সবুজ। এটা কেমন হবে দেখো তো, শুধু ছোট হাতের আর আছে, ছোট হাতের আর এ মটরশুঁটিকে বানাবে হলো কুঞ্চিত, এবং বড় হাতের ওয়াই আছে, বড় হাতের ওয়াই কিন্তু মটরশুঁটিকে বানাবে হলুদ। ওকে, লাস্টেরটাতে যাই দেখো, শুধু ছোট হাতের আর আছে, তার মানে কুঞ্চিত, এবং ছোট হাতের ওয়াই আছে, তার মানে সবুজ, এটা হবে কুঞ্চিত সবুজ, কুঞ্চিত সবুজ। অনেক ছোট করে লিখতে হলো, আশা করি তোমরা দেখতে পাবে। এই হচ্ছে অবস্থা।
আমি দেখো সবাইকে গুণ করে দিলাম, সবার জিনোটাইপ লিখে ফেললাম, সবার ফিনোটাইপ লিখলাম। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের জিনোটাইপিক অনুপাত এটা পরীক্ষায় আসে না। বিভিন্ন রকম আমরা এখানে জিন পাচ্ছি, বিভিন্ন রকম জিন পাচ্ছি, জিনোটাইপিক অনুপাত পরীক্ষায় আসে না। তারপর আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের জিনোটাইপিক অনুপাতটা অনেকটা এরকম, দেখো জিনোটাইপিক অনুপাত অনুপাতটা অনেক বড়, আসলে এরকম 1:2:1:2:4। এই জিনিসগুলো আবার উল্টা করে লিখতে হবে, 2:1:2:1। বিশাল বড় একটা অনুপাত। কিভাবে হলো এই অনুপাতটা যদি ব্যাখ্যা করি, এই 1 দ্বারা আসলে এই জিনিসটাকে বোঝাচ্ছে, এইটাকে, এই 2 দ্বারা এই দুইজনকে বোঝাচ্ছে, তারপর এই 1 দ্বারা এরকম। আসলে প্রত্যেকটা ধাপে ধাপে যেতে হবে, আমাদের অত কিছু জানার দরকার নেই, জাস্ট আমি এটা লিখে দিলাম, পরীক্ষায় আসে না খুব একটা। বেশি আসবে দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপিক অনুপাতটা কেমন হবে দেখো, ফিনোটাইপিক অনুপাত ফিনোটাইপিক অনুপাতটা কেমন হবে। আমরা এখানে কেমন কেমন ফিনোটাইপ পেয়েছি, এখানে আমরা কেমন কেমন ফিনোটাইপ পেয়েছি। আমরা গোল হলুদ কতবার পেলাম বলো, গোল হলুদ কতবার পেয়েছি আমরা? একবার পেয়েছি, দুবার পেয়েছি, 3, 4, এখানে একটা 5, এই যে একটা 6, এই যে একটা 7, এই যে একটা 8, এই যে একটা 9। আমরা 9 বার গোল হলুদ পেয়েছি। আমরা তাহলে 9 বার পেয়েছি গোল হলুদ, 9টা আমরা পেয়েছি গোল হলুদ, 9 বার পেয়েছি আমরা গোল হলুদ। গোল সবুজ আমরা কতবার পাচ্ছি একটু লক্ষ্য করো তো, গোল সবুজ কতবার পাওয়া গেল? 1, 2, 3, 3 বার পাইছি আমরা গোল সবুজ। গোল সবুজ আমরা পেয়েছি 3 বার। কুঞ্চিত হলুদ আমরা কয়বার পেয়েছি একটু লক্ষ্য করো তো, এই যে 1 বার, 2 বার আর 3 বার। কুঞ্চিত হলুদ পেয়েছি আমরা 3 বার, 3 বার পেয়েছি আমরা কুঞ্চিত হলুদ। কুঞ্চিত হলুদ 3 বার পেয়েছি আমরা কুঞ্চিত হলুদ। এবং কুঞ্চিত সবুজ কয়বার পেয়েছি আমরা? কুঞ্চিত সবুজ পেয়েছি মাত্র 1 বার, 1 বার আমরা পেয়েছি কুঞ্চিত সবুজ। কুঞ্চিত সবুজ পেয়েছি আমরা মাত্র 1 বার। এই তো ফিনোটাইপিক অনুপাতটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে অনেকটা এরকম দেখাবে, 9:3:3:1। এটাই হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত, আর এটা হলো জিনোটাইপিক অনুপাত। এটা মনে না রাখলেও চলবে, কিন্তু এটা মনে রাখতে হবে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত এটা খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্যালকুলেশনটা কিন্তু আমরা বুঝছি, কিন্তু সূত্রের যে মূল বক্তব্য সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো সূত্রতে কি বলা হচ্ছে, 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে সংকরায়ন ঘটালে, 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে, এর মানে হচ্ছে দেখো আমরা 2 ধরনের বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন ঘটাচ্ছি, 2 ধরনের বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন ঘটাচ্ছি। বীজের আকৃতি গোল নাকি কুঞ্চিত, এবং বীজটার রং হলুদ নাকি সবুজ, এরকম 2 জোড়া বা তার চেয়েও বেশি জোড়া বিপরীত রকম বৈশিষ্ট্য নিয়ে আমরা সংকরায়ন ঘটাচ্ছি। তাহলে এটা যদি ঘটায় তাহলে কি হবে, প্রথম বংশধরে বা F1-এ কেবল প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়। F1-এ তাহলে শুধু প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে। F1-এ দেখো, F1-এ হচ্ছে কি, F1-এ যে সন্তান গাছটা তার মটরশুঁটিটা কিন্তু গোল হচ্ছে এবং হলুদ হচ্ছে। F1-এর যে সন্তান গাছটা তার মটরশুঁটিটা গোল এবং হলুদ হচ্ছে। আমরা জানি মটরশুঁটিটা গোলও হতে পারে, কুঞ্চিতও হতে পারে, কিন্তু হচ্ছে কেমন? গোল। মটরশুঁটিটা হলুদও হতে পারে, সবুজও হতে পারে, কিন্তু হচ্ছে কেমন বলো? হলুদ। এই গোল হওয়া এবং হলুদ হওয়া এগুলো কিন্তু প্রকট বৈশিষ্ট্য। আমরা জানি মটরশুঁটি গোল হওয়া এবং মটরশুঁটি হলুদ হওয়া হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আমরা দেখতে পাচ্ছি F1-এ প্রকট বৈশিষ্ট্যগুলোই শুধু প্রকাশ পাচ্ছে। তারপর বলা হচ্ছে দেখো, গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে স্বাধীনভাবে বিন্যস্ত হয় এবং ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। এই কথাটার মানে কি? এর মানেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মানেটা খুবই সহজ, তোমরা লক্ষ্য করো। আমরা 2টা মটরশুঁটি গাছের মধ্যে ক্রস করেছিলাম, একটা হচ্ছে গোল হলুদ
আরেকটা মটরশুঁটির গাছ ছিল হলো কুঞ্চিত সবুজ। গোল হবার জন্য দায়ী জিন হচ্ছে আর, এবং হলুদ হবার জন্য দায়ী হচ্ছে বড় হাতের ওয়াই। কুঞ্চিত হওয়ার জন্য দায়ী হচ্ছে ছোট হাতের আর, এবং সবুজ হওয়ার জন্য দায়ী হচ্ছে ছোট হাতের ওয়াই। এদেরকে যখন আমরা ক্রস করলাম আমরা দেখতে পেলাম F1 এর সন্তানগুলো গোল হলুদ হলো, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পেল। কিন্তু আমরা যখন P2 গুলোকে নিলাম এবং সেখান থেকে গ্যামেট বানালাম, তখন আমরা দেখতে পাচ্ছি কোনো গ্যামেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বড় হাতের আর আসছে এবং বড় হাতের ওয়াই আসছে। এর মানে হচ্ছে গোল হওয়ার জন্য বৈশিষ্ট্যও আসছে এবং হলুদ হওয়ার জন্য বৈশিষ্ট্যও আসছে। পরের বার আমরা দেখতে পাচ্ছি বড় হাতের আর এসছে এবং ছোট হাতের ওয়াই এসছে, অর্থাৎ গোল হওয়ার বৈশিষ্ট্যটা এসছে, কিন্তু দেখো এখানে হলুদ হওয়ার বৈশিষ্ট্যটা না এসে সবুজ হওয়ার বৈশিষ্ট্য চলে এসছে। এই গ্যামেটের মধ্যে আমরা দেখছি ছোট হাতের আর এবং বড় হাতের ওয়াই, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ছোট হাতের আর কিন্তু কুঞ্চিত হওয়ার জন্য দায়ী, বড় হাতের ওয়াই কিন্তু হলুদ হওয়ার জন্য দায়ী। এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ছোট হাতের আর ছোট হাতের ওয়াই, অর্থাৎ ছোট হাতের আর কিন্তু কুঞ্চিত হওয়ার জন্য দায়ী এবং ছোট হাতের ওয়াই কিন্তু সবুজ হওয়ার জন্য দায়ী। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বৈশিষ্ট্যগুলো জোড়া ভাঙে এবং স্বাধীনভাবে বিন্যস্ত হয়, ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। দেখো এই জায়গাতে কিন্তু বৈশিষ্ট্যটা একত্রে ছিল। এই গ্যামেটের মধ্যে আমরা P1 এর গ্যামেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম বড় হাতের আর এবং বড় হাতের ওয়াই একসাথে রয়েছিল, অর্থাৎ গোল এবং হলুদ হবার জন্য দায়ী দুটো জিনিস একসাথে জোড়া বেঁধেছিল। কিন্তু F2 জনুর আগে যখন P2-তে আমরা গ্যামেট তৈরি করলাম, তখন আমরা দেখলাম এই বড় হাতের আর এবং বড় হাতের ওয়াই যে পাশাপাশি থাকছে এমন না। কখনো বড় হাতের আরটা ছোট হাতের ওয়াইয়ের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, কখনো বড় হাতের ওয়াইটা ছোট হাতের আর এর পাশে গিয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ গ্যামেট তৈরির সময় F2 জনুতে আমরা যখন গ্যামেট তৈরি করি তখন আমরা দেখতে পাই, F2 জনুর আগে আমরা গ্যামেট তৈরির সময় দেখতে পাই জিনগুলো কখনোই জোড়া বেঁধে থাকে না, জিনগুলো ইচ্ছে মতোভাবে বিন্যস্ত হতে পারে। কখনো আর গিয়ে বড় ওয়াইয়ের পাশে দাঁড়ায়, কখনো বড় আর ছোট ওয়াইয়ের পাশে দাঁড়ায়, কখনো ছোট আর বড় ওয়াইয়ের পাশে গিয়ে দাঁড়ায়। জিনগুলো ইচ্ছে মতোভাবে স্বাধীনভাবে বিন্যস্ত হতে পারে। জিনগুলো পরের স্টেজে গিয়ে সবাই আলাদা আলাদা হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রবেশ করতে পারে, বিভিন্নভাবে বিন্যস্ত হতে পারে। এটাকেই বলা হচ্ছে তাহলে স্বাধীনভাবে বিন্যস্ত হয়, ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করা। এই যে জিনগুলো স্বাধীনভাবে বিন্যস্ত হয়, ভিন্ন ভিন্ন জিনে প্রবেশ করলো। এই কারণে মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র তার আরেকটা নাম হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র। এখানে জিনগুলো স্বাধীনভাবে ছড়িয়ে যেতে পারে। একটা গাছের মটরশুঁটি গোল হচ্ছে এবং হলুদ হচ্ছে, এটা এরকম আমরা দেখছি বলেই এটা নিশ্চিত নয় যে সে সবসময় গোল এবং হলুদ হবে। কখনো সে গোল সবুজও হতে পারে, কখনো সে হলুদ সবুজ হতে পারে, কখনো কুঞ্চিত সবুজও হতে পারে, বিভিন্ন রকম তার কম্বিনেশন হতে পারে। জিনগুলো বিভিন্নভাবে বিন্যস্ত হতে পারে। এই জন্যই এই সূত্রের আরেকটা নাম হলো স্বাধীনভাবে মিলনের সূত্র অথবা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, জিনগুলো ইন্ডিপেন্ডেন্টভাবে অ্যাসর্ট হতে পারে, স্বাধীনভাবে তারা সজ্জিত হতে পারে। জিনগুলো সবাই স্বাধীন, জিন কখনো কাপল না। এটা ব্যতিক্রমও আছে, কিন্তু জিন অনেক সময় কাপল হয়ে থাকে। জিন কখনো এরকম স্বাধীন আচরণ নাও করতে পারে, এটাকে কিন্তু বলা হয় লিঙ্কড জিন। যখন জিন এরকম স্বাধীনভাবে ছড়িয়ে যেতে পারে না তখন তাকে বলা হয় লিঙ্কড জিন। এরকমও উদাহরণ আছে, আমি আগে তোমাদেরকে বলেছিলাম আগের টপিকে। তো যাই হোক, এই সূত্রটা মোটামুটি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাটা আরও একবার আলোচনা করব। আগে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাটা জেনেছি একটা মটরশুঁটির গাছকে উদাহরণ হিসেবে নিয়ে। মটরশুঁটিগুলো গোল হবে নাকি কুঞ্চিত হবে, মটরশুঁটিগুলো হলুদ হবে নাকি সবুজ হবে, এই ব্যাপারগুলো আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করেছিলাম। এবার আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাটা আরও একবার জানবো, কিন্তু একটা প্রাণীকে উদাহরণ হিসেবে নিয়ে। উদাহরণ হিসেবে নিব আমরা একটা গিনিপিগকে। গিনিপিগ হয়তো সবাই চেনো। গিনিপিগ একটা প্রাণী, ছোট্ট প্রাণী। সাধারণত ল্যাবরেটরিতে বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য গিনিপিগকে ব্যবহার করা হয়। গিনিপিগ ইঁদুরের চেয়ে একটু সাইজে বড়, খরগোশের চেয়ে একটু সাইজে ছোট। আমার মনে হয় যে অনেকটা দেখতে খরগোশের মতোই গিনিপিগ, দেখতে বেশ সুন্দর। তো যাই হোক, গিনিপিগের গায়ের লোমগুলো কেমন হবে সেটা আমরা দ্বিতীয় সূত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। গিনিপিগের গায়ের লোমগুলো খাটো হতে পারে অথবা লম্বা হতে পারে, কালো হতে পারে অথবা বাদামি রঙের হতে পারে। কেমন হবে সেটাই আমরা দ্বিতীয় সূত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরে নিই কোনো গিনিপিগের গায়ের মধ্যে যদি বড় হাতের বি নামের জিনটা থাকে, তাহলে গিনিপিগের গায়ের লোমগুলো হবে বাদামি লোম হবে, বাদামি লোম। আর ছোট হাতের বি নামের যদি জিনটা থাকে তাহলে লোমগুলো হবে কালো।
এগুলো ধরে নেওয়া অক্ষর, তুমি নিজের ইচ্ছা মতো ধরে নিতে পারবে, উল্টা করেও ধরে নিতে পারো। কালোর জন্য বড় হাতের বি আর বাদামির জন্য ছোট হাতের বি, তাও নিতে পারবে, সমস্যা নাই। এবং বড় হাতের এস যদি হয় তাহলে খাটো বা ছোট লোম, ছোট হাতের এস মানে হলো লম্বা লোম। তাহলে আমাদের অক্ষরগুলো ধরে নেওয়া হলো। এগুলো ইচ্ছে মতো আসলে অক্ষর, তুমি অন্য অক্ষরে ধরতে পারবে, বই যেভাবে আসলে অক্ষরগুলো ধরা হয়েছে আমি ওভাবেই ধরে নিলাম। আমরা মনে রাখবো বাদামি হওয়াটা এটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ বড় হাতের বি জিনটাই কিন্তু হচ্ছে একটা প্রকট জিন। এবং কালো হওয়া, গিনিপিগের গায়ের লোম কালো হওয়া, এটা হচ্ছে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা হচ্ছে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এদিকে গিনিপিগের গায়ের লোমগুলো লম্বা হওয়া, এই লম্বা হওয়া ছোট হাতের এস, এটা হচ্ছে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবং গিনিপিগের গায়ের লোমগুলো হলো খাটো হওয়া, এটাই হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ লোম খাটো হওয়া সেটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর লোম লম্বা হওয়া এটাই কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। খুবই উল্টা ব্যাপার, মটরশুঁটির গাছের ক্ষেত্রে কিন্তু লম্বা হওয়াটাই কিন্তু ছিল প্রকট আর খাটো হওয়া ছিল প্রচ্ছন্ন, কিন্তু গিনিপিগের ব্যাপারে ব্যাপারটা উল্টা হয়ে গেল। এজন্যই আমি তোমাদেরকে বারবার বলি যে প্রকট প্রচ্ছন্নের ব্যাপারটা প্রত্যেকটা জীব ভেদে ভেদে আলাদা হতে পারে। মটরশুঁটির গাছে প্রকট প্রচ্ছন্ন একরকম, আম গাছের বেলায় অন্যরকম হতে পারে। মানুষের ক্ষেত্রে প্রকট প্রচ্ছন্ন একরকম, গিনিপিগের ব্যাপারে কিন্তু আলাদা হতে পারে। আশা করি ব্যাপারগুলো তোমরা সবাই বুঝছো, এগুলোর মানে কি আশা করি সবাই বুঝছো। এবার আমাদের করণীয় কি? এবার আমরা কি করব, দুইটা বিশুদ্ধ গিনিপিগের মধ্যে আমরা ক্রস করাবো। একটা গিনিপিগ যার হচ্ছে লোমগুলো হবে প্রকট বৈশিষ্ট্যধারী, অর্থাৎ বাদামি এবং ছোট লোম বিশিষ্ট একটা গিনিপিগের সাথে আমরা ক্রস করব বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী একটা গিনিপিগের, অর্থাৎ কালো এবং লম্বা লোম বিশিষ্ট একটা গিনিপিগের ক্রস করব। অর্থাৎ আমরা ক্রস করব অনেকটা এভাবে। আমাদের P1 কারা হবে, আমরা কাদের মধ্যে ক্রস করব, একটা বিশুদ্ধ বাদামি ছোট লোমের গিনিপিগের সাথে আমরা ক্রস করব কাকে, একটা বিশুদ্ধ কালো লম্বা লোম বিশিষ্ট গিনিপিগ। তাহলে দুইটা গিনিপিগের মধ্যে আমরা ক্রস করব, একটা হচ্ছে বিশুদ্ধ বাদামি কিন্তু ছোট লোম বিশিষ্ট গিনিপিগ, এবং আরেকটা হচ্ছে বিশুদ্ধ কালো এবং লম্বা লোম বিশিষ্ট গিনিপিগ। ধরে নিই এটা হচ্ছে একটা পুরুষ গিনিপিগ আর এটা হচ্ছে একটা স্ত্রী গিনিপিগ। আমরা কিন্তু ফিনোটাইপটা লিখে ফেলেছি, এবার একটু জিনোটাইপটা লিখি। জিনোটাইপটা লিখে ফেলি। দেখো, বিশুদ্ধ বাদামি, বাদামির জন্য কোন অক্ষর দায়ী বলো? বাদামির জন্য বড় হাতের বি নামের যে জিনটা সেটা দায়ী। বিশুদ্ধ বাদামি যেহেতু দুটোই বড় হাতের বি হবে। এবং ছোট লোম, ছোট লোমের জন্য বড় হাতের এস দায়ী। যেহেতু বিশুদ্ধ ছোট লোম তাহলে দুটাই কিন্তু বড় হাতের এস। ক্রস করব কার সাথে, বিশুদ্ধ কালো এবং লম্বা লোম বিশিষ্ট গিনিপিগের। তাহলে দেখো, কালো হওয়ার জন্য দুটো ছোট হাতের বি দায়ী, আর লম্বা লোম হওয়ার জন্য এস দায়ী, যেহেতু বিশুদ্ধ তাই দুটো ছোট হাতের এস দিই। এই তো জিনোটাইপ ফিনোটাইপ হয়ে গেল। আমরা এখান থেকে আবার গ্যামেট তৈরি করব। দেখো, তোমরা অলরেডি জানো গ্যামেট তৈরির ব্যাপারটা। এখান থেকে যদি আমরা গ্যামেট তৈরি করি তাহলে এক ধরনের গ্যামেটই তৈরি করা যাবে। গ্যামেটের মধ্যে থাকবে বড় হাতের বি এবং বড় হাতের এস। এখান থেকে যদি আমরা গ্যামেট তৈরি করি এক ধরনেরই গ্যামেট হবে, ছোট হাতের বি এবং ছোট হাতের এস। আমি আগেও ব্যাখ্যা করেছি এটা কীভাবে হয়। এই গ্যামেট আর এই গ্যামেট এই দুজনকে আমরা মিলন করিয়ে দিব। তাহলে সন্তানের মধ্যে কি আসবে দেখো, বড় বি ছোট বি, বড় এস ছোট এস। তাহলে আমরা এখানে তৈরি করেছিলাম হলো গ্যামেট, এটা হচ্ছে গ্যামেট আর এটা হচ্ছে সন্তান। এটা প্রথম সন্তান তাই এটাকে বলবো আমরা F1। এখন কথা হচ্ছে এই সন্তান গিনিপিগটা এটা কেমন হবে? আমরা জিনোটাইপ দেখতে পাচ্ছি, এর ফিনোটাইপ কেমন হবে? বড় হাতের বি এই জিনটা গিনিপিগকে কেমন বানাতে চাচ্ছে, বাদামি বানাতে চাচ্ছে, কিন্তু ছোট হাতের বি জিনটা গিনিপিগকে কালো বানাতে চাচ্ছে। কিন্তু আমরা জানি এরকম সিচুয়েশনে সবসময় প্রকট জিনগুলোই প্রকাশ পায়, অর্থাৎ এই গিনিপিগটা শেষ পর্যন্ত হবে বাদামি, বাদামি লোম বিশিষ্ট। এখানে দেখো এসগুলো দেখো, বড় হাতের এস গিনিপিগের লোমগুলোকে খাটো বানাতে চাচ্ছে এবং ছোট হাতের এস এটা গিনিপিগের লোমগুলোকে লম্বা বানাতে চাচ্ছে। কিন্তু আমরা জানি সবসময় এই ক্ষেত্রে প্রকট জিনগুলোই প্রকাশ পায়, অর্থাৎ
বড় হাতের এস লম্বা বানাতে চাচ্ছি, সেটাই হবে লম্বা লোম। তাহলে আমরা কি করলাম, আমরা বিশুদ্ধ বাদামি ছোট লোম বিশিষ্ট একটা গিনিপিগের সাথে বিশুদ্ধ কালো লম্বা লোম বিশিষ্ট একটা গিনিপিগের ক্রস করলাম। এতে করে আমরা দেখতে পেলাম F1 জনুতে বা প্রথম জেনারেশনে সবগুলো সন্তানই হবে বাদামি লম্বা লোম বিশিষ্ট গিনিপিগ, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যের মতোই এরকম। এবার আমরা যদি F2 পর্যন্ত যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের P2গুলোকে নিতে হবে। F1-এর দুটো সন্তানকে আমাদের নিতে হবে। F1-এর সন্তান তো এইটা, বি ছোট বি এস ছোট এস, বি ছোট বি এস ছোট এস। আরেকটা সন্তান হচ্ছে বি ছোট বি এস ছোট এস। এখান থেকে যদি আমরা এখন গ্যামেট বা শুক্রাণু তৈরি করি, তাহলে শুক্রাণুটা কেমন হবে বলো? আমি আগেও তোমাদের বানিয়ে দেখেছি। গ্যামেট তৈরি করার সময় এই দুইটা বি থেকে একটা অক্ষর নিতে হবে, দুইটা এস থেকে একটা অক্ষর নিতে হবে। হয়তো এই বড় বি নিলাম, এই বড় এস নিলাম, বড় বি এবং বড় এস নিলাম, এটা একটা গ্যামেট। বড় বি নিলাম, ছোট এস নিলাম, বড় বি নিলাম, ছোট এস নিলাম, এটা একটা গ্যামেট। ছোট বি নিলাম, বড় এস নিলাম, ছোট বি বড় এস এবং ছোট বি ছোট এস, ছোট বি ছোট এস, আরেকটা গ্যামেট। এই তো 4 ধরনের গ্যামেট এরকম তৈরি হবে। এখান থেকে যদি আমরা গ্যামেট তৈরি করি, আবার 4 ধরনের গ্যামেট তৈরি হবে। এই বড় বি নিলাম, বড় এস নিলাম, বড় বি বড় এস, বড় বি ছোট এস, বড় বি ছোট এস, ছোট বি বড় এস, ছোট বি বড় এস এবং ছোট বি ছোট এস। দেখো আমরা কিন্তু সব মিলে মোট 8 রকম গ্যামেট পেয়ে গেলাম। 4 ধরনের শুক্রাণু পেলাম এবং 4 ধরনের ডিম্বাণু পেলাম। এখন এই শুক্রাণু ডিম্বাণুগুলো মিলিয়ন করে আমরা কিন্তু F2 জনুটা দেখতে পাবো। আমরা F2 জনুটা এবার দেখব। কিন্তু এতগুলো শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনটা আমাদের কিন্তু দাগ টেনে করা সম্ভব না, আমাদের চেকার বোর্ড আঁকতে হবে এবং মিলনটা করতে হবে। চেকার বোর্ড আমাদের আঁকা হয়েছে। এবার লক্ষ্য করো, এই বক্সটাকে আমি 2 ভাগে বিভক্ত করব। আমরা আগে যেটা করেছি, এই বক্সটাকে আমি 2 ভাগে বিভক্ত করলাম। এখানে আমি স্ত্রীলিঙ্গের চিহ্নটা দিয়ে দিব, আর এখানে আমি পুংলিঙ্গের চিহ্নটা দিয়ে দিব। আমি এই র বরাবর সবগুলো ডিম্বাণুর জিনগুলোকে লিখে ফেলবো, আর এই কলাম বরাবর সবগুলো শুক্রাণুর জিনোটাইপ বা জিনগুলোকে লিখে ফেলবো। ডিম্বাণুর জিনোটাইপগুলো কেমন? বড় বি বড় এস, বড় বি ছোট এস, ছোট বি বড় এস, ছোট বি ছোট এস। এই তো এই 4টা ডিম্বাণু এখানে আমি লিখে দিলাম। এবার এই 4টা শুক্রাণুর যে জিনগুলো রয়েছে সেগুলোকে আমি এই কলাম বরাবর লিখব। লিখে ফেলি, লক্ষ্য করো। বড় বি বড় এস, বড় বি ছোট এস, ছোট বি বড় এস, ছোট বি ছোট এস। শুক্রাণু এবং ডিম্বাণুর যে জিনোটাইপগুলো সেগুলো কিন্তু লেখা হলো। এবার আমাদের ক্রস করার পালা। ধরা যাক এই শুক্রাণুটা এই ডিম্বাণুর সঙ্গে যদি মিলিত হয়, সন্তান হবে বড় বি বড় বি বড় এস বড় এস। এটা এটার সাথে মিলিত হলে সন্তান হবে বড় বি বড় বি বড় এস ছোট এস। আমি আর বলছি না, শুধু দ্রুত লিখছি, তোমরা আমার দেখে দেখে লিখো অথবা না দেখে লেখার চেষ্টা করো। তারপরে দেখো বড় বি বড় বি বড় এস ছোট এস, বড় বি বড় বি ছোট এস ছোট এস, বড় বি ছোট বি বড় এস ছোট এস, বড় বি ছোট বি ছোট এস ছোট এস। ওকে, তারপরে দেখো বড় বি ছোট বি বড় এস ছোট এস, ছোট বি ছোট ই বড় এস বড় এস, বড় বি ছোট বি বড় এস ছোট এস, বড় বি ছোট বি ছোট এস ছোট এস, ছোট বি ছোট ই বড় এস ছোট এস এবং ছোট বি ছোট বি ছোট এস ছোট এস। এই তো ক্রস করা হয়ে গেল। সব রকম ক্রস করলাম, কিভাবে করলাম আর ব্যাখ্যা করছি না, অনেকবার তোমাদের এটা দেখিয়েছি আমি। এখন সবার কিন্তু জিনোটাইপ লেখা হয়েছে, 16টা বাচ্চা কাচ্চা জিনোটাইপ লেখা হয়েছে। এদের ফিনোটাইপ কেমন হবে? এদের প্রত্যেকের ফিনোটাইপ কেমন হবে দেখো। এটা ফিনোটাইপটা বলি। বড় বি এটা কি বলছে? বড় বি বলছে বাদামি হওয়ার কথা, এবং বড় এস কি হওয়ার কথা বলছে বলো? ছোট হওয়ার কথা। তাহলে লোমটা কেমন হবে বলো? বাদামি এবং ছোট। আমি সংক্ষেপে লিখলাম, একটু পুরো জিনিসটা লেখার সময় বেশি লাগবে। তারপর দেখো বড় বিগুলো বাদামি হওয়ার কথা বলছে, আর এই যে বড় এসটা আছে সেই তো প্রকট। বড় এস বলছে হলো ছোট হওয়ার কথা, ছোট এস বলছে হচ্ছে লম্বা হওয়ার কথা, কিন্তু শেষ পর্যন্ত বড় এসটাই জিতে যাবে, অর্থাৎ এও কিন্তু বাদামি এবং ছোট লোম হবে।
এও হবে বাদামি এবং ছোট, বাদামি এবং ছোট। এখানেও দেখো বড় বি আছে, তার মানে বাদামি, বড় এস আছে, তার মানে হলো ছোট। এটা দেখো বড় বি আছে তাই বাদামি, এবং বড় এস আছে তাই হলো ছোট, বড় বি মানে হলো বাদামি, এবং ছোট এস আছে। ছোট এস কিসের জন্য দায়ী দেখো, ছোট এস কিন্তু লম্বা হওয়ার জন্য দায়ী, ছোট এস কিন্তু লম্বা হওয়ার জন্য দায়ী। এখানে দুটাই যেহেতু ছোট এস আছে, দুটাই যেহেতু প্রচ্ছন্ন জিন রয়েছে, এখানে কিন্তু প্রচ্ছন্ন জিনটা প্রকাশ পাবে, অর্থাৎ এ কিন্তু হবে লম্বা। তারপরে দেখো এখানে বড় বিটা কি বলছে, বাদামি হওয়ার জন্য দায়ী, এবং বড় এস আছে সে অবশ্যই ছোট হওয়ার জন্য দায়ী। বড় বি এ হলো বাদামি হওয়ার জন্য দায়ী, ছোট এস এ হলো অবশ্যই লম্বা হওয়ার জন্য দায়ী। বড় বি এ হলো বাদামি হওয়ার জন্য দায়ী, এবং বড় এস যে সে কিন্তু ছোট হওয়ার জন্য দায়ী। বড় বি আছে তার মানে বাদামি, বড় এস আছে এই জন্য হবে কি ছোট। ছোট বি আছে, ছোট বি মানে কি বলো, কালো হওয়া। আর বড় এস আছে তার মানে লোম হবে ছোট। ছোট বি আছে তার মানে হবে কালো, এবং বড় এস আছে এই জন্য হচ্ছে লোম হবে ছোট। তারপরে দেখো বড় বি আছে এই জন্য হবে হচ্ছে বাদামি, তারপরে বড় এস আছে তাই হবে কি ছোট, বড় বি আছে এই জন্য হবে বাদামি, ছোট এস আছে, ছোট এস এর মানে কি বলো, লম্বা হওয়া, তাই লম্বা লিখে ফেলি। বড় বি ছোট বি আছে, শুধু শুধু ছোট বি থাকলে কিন্তু কালো হবে। বড় এস আছে এই জন্য হলো ছোট লোম, ছোট বির কারণে কালো হবে, এবং ছোট এস আছে এই জন্য কেমন হবে বলো, লম্বা। ছোট এস এর জন্য হবে লম্বা। এই তো, তোমরা যখন পরীক্ষার হলে লিখবে তখন কিন্তু এভাবে সংক্ষেপে লিখবে না, পুরো বাক্যটাই লেখার চেষ্টা করবে, পুরো শব্দটাই লেখার চেষ্টা করবে। আমি সময় বাঁচানোর জন্য আর জায়গা বাঁচানোর জন্য এভাবে করলাম। এখন তোমরা একটু সবাই ফিনোটাইপটা লক্ষ্য করো তো, সবচেয়ে বেশি কিন্তু পাওয়া যাবে বাদামি এবং ছোট লোম বিশিষ্ট গিনিপিগ। বাদামি এবং ছোট লোম বিশিষ্ট গিনিপিগ কতবার আমরা পাচ্ছি একটু গুণত। বাদামি ছোট 1 2 3 4 5 6 7 8 9। বাদামি এবং ছোট লোম বিশিষ্ট গিনিপিগ আমরা পাচ্ছি 9 বার। তাহলে আমরা 9 পাচ্ছি একবার। বাদামি লোম কিন্তু লোমগুলো লম্বা, এরকম কয়বার পাবো দেখো, 1 বার 2 বার এবং 3 বার। বাদামি এবং লম্বা লোম পাবো আমরা হলো মোট 3 বার। তারপর 3। এবার লোমগুলো কালো এবং লোমগুলো হচ্ছে ছোট, এরকম কয়বার পাবো, কালো এবং ছোট লোম পাবো দেখো 1 বার 2 বার এবং 3 বার। কালো এবং ছোট লোম পাচ্ছি আমরা 3 বার। এবং কালো এবং লম্বা লোম কয়বার পাবো, কালো এবং লম্বা লোম পাবো আমরা 1 বার। তাহলে অনুপাতটা কেমন দাঁড়ালো বলো, 9:3:3:1, 9:3:3:1। এটাই হচ্ছে তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের, আমরা জানি প্রকৃতপক্ষে দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত। আমরা কিন্তু এটা আগেও জেনেছি। আমরা কিন্তু এবার একটা প্রাণীকে উদাহরণ হিসেবে নিয়ে আগের ক্যালকুলেশনটায় আরও একভাবে আমরা করে দেখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি।